সকাল ৭টা, ঢাকার মিরপুর রোড। লক্ষ লক্ষ মানুষ অফিসে যাচ্ছে। বাস স্টপেজে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। একটা বাস আসছে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে। শব্দ এমন যেন ভেতরে কোনো যন্ত্র চিৎকার করছে। দরজা বলে কিছুই নেই। মানুষ ঝুলে ঝুলে উঠছে। ভেতরে ঠাসাঠাসি। জানালা দিয়ে কালো ধোঁয়া ঢুকছে। আর এই ধোঁয়া মেশা বাতাসেই শ্বাস নিচ্ছে আপনার পাশে দাঁড়ানো একটা ৫ বছরের শিশু। পরিসংখ্যানটা একটু দেখুন। ঢাকায় এই মুহূর্তে চলছে ৫৪,০০০ বাস। তার মধ্যে ১৬,০০০ বাসের বয়স ২০ বছরের বেশি। একটা গাড়ি সাধারণত ১০ বছর পর ফিটনেস হারায়, আর এই বাসগুলো ২০ বছর, কোনোটা ৩০ বছর ধরে চলছে। শুধু তাই নয়, ২০,০০০ বাস চলছে কোনো রুট পারমিট ছাড়াই। অর্থাৎ আইনত এগুলো রাস্তায় থাকার কথাই না, কিন্তু তারা আছে। কারণ তাদের পেছনে আছে তাদের পেশি শক্তি, আছে রাজনৈতিক ছত্রছায়া, আছে একটা মাফিয়া সিন্ডিকেট যেটা দশকের পর দশক ধরে ঢাকার পরিবহন খাতকে জিম্মি করে রেখেছে। বিশ্বব্যাংক দিচ্ছে ২১৩৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার যোগ করেছে ৩৬৫ কোটি, মোট ২৫০০ কোটি টাকা। আর এই টাকায় সরাসরি চীন থেকে আসছে ৫০০ 5 স্টার স্মার্ট ইলেকট্রিক বাস। ৫০০ শুনে হয়তো ভাবছেন এটা কি যথেষ্ট? ৫৪,০০০ বাসের শহরে ৫০০? কিন্তু একটু অপেক্ষা করুন। এই ৫০০ বাস হলো শুরু। এটা একটা পাইলট প্রজেক্ট। এই ৫০০ বাস সফল হলে পরবর্তী ধাপে হাজার হাজার ইলেকট্রিক বাস আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ৫০০ বাসের সাথে আসছে একটা পুরো সিস্টেম, যেটা ঢাকার পরিবহন খাতের চেহারাই বদলে দেবে। কিন্তু শুধু বাস আনলেই তো হবে না। সেই বাস কিভাবে চলবে, কে চালাবে, চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে, এখানেই আসল মাস্টার প্ল্যান। ঢাকার পরিবহন খাতের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বাস নয়, বাসের পেছনের মালিক। ঢাকায় বাস চলে মালিক সমিতির হাতে। এই সমিতিগুলো আসলে সিন্ডিকেট। তারা রুট নিয়ন্ত্রণ করে, ভাড়া নির্ধারণ করে, চালকদের উপর চাপ দেয় বেশি ট্রিপ দিতে, আর প্রতিদিন চাঁদা তোলে। এই চাঁদার টাকা কোথায় যায়? রাজনৈতিক পৃষ্ঠপোষকদের পকেটে। মহাখালী আর সায়দাবাদের বাস টার্মিনালগুলো দশকের পর দশক ধরে এই সিন্ডিকেটের আখড়া হয়ে আছে। কিন্তু নতুন প্রকল্পে একটা অস্ত্র আছে যেটা এই সিন্ডিকেটের মূলে আঘাত করবে। ফ্র্যাঞ্চাইজি মডেল। কি এই ফ্র্যাঞ্চাইজি মডেল? সহজ করে বলি, আগে বাস কিন্তু একজন মালিক, সে তার ইচ্ছে মতো চালাতো, চাঁদা দিত, চাঁদা নিত। সব অনিয়ম চলতো এই মালিকানা ব্যবস্থার আড়ালে। কিন্তু এবার বাসগুলো সরকারের উন্মুক্ত দরপত্রের মাধ্যমে লিজ দেওয়া হবে। যে কোম্পানি সবচেয়ে যোগ্য, সবচেয়ে স্বচ্ছ, তারাই পাবে। কোনো পেশি শক্তি কাজ করবে না, কোনো রাজনৈতিক ছত্রছায়া কাজ করবে না। আর টিকিটিং, সেটাও আর হাতে হাতে নগদ নয়। ই টিকিটিং ব্যবস্থা চালু হবে। স্মার্ট কার্ড দিয়ে ভাড়া দেওয়া যাবে, মোবাইল অ্যাপ দিয়ে দেওয়া যাবে। প্রতিটি পয়সার হিসাব থাকবে ডিজিটাল রেকর্ডে। চাঁদাবাজির সুযোগ শূন্য। এটা শুধু একটা পরিবহন প্রকল্প নয়, এটা আসলে একটা মাফিয়া ব্রেকিং মেশিন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই বাসগুলো শুধু যাত্রী বহন করবে না, এই বাসগুলো বহন করবে প্রযুক্তি। এবার আসুন বাসগুলোর ভেতরে ঢুকি। এগুলো সাধারণ বাস নয়, এগুলো স্মার্ট বাস। প্রতিটি বাসে অটোমেটিক দরজা, মানে হেল্পার দরজায় দাঁড়িয়ে ধাক্কা মেরে মানুষ তোলার দিন শেষ। দরজা খুলবে নির্দিষ্ট স্টপেজে, বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকিং। আপনি ঘরে বসে মোবাইল অ্যাপ দিয়ে দেখতে পারবেন আপনার বাস কোথায় আছে, কখন আসবে। আর কখনো ভুল রুটে চললে সাথে সাথে কন্ট্রোল রুমে সিগন্যাল যাবে। ই টিকিটিং মানে প্রতিটি ট্রিপের রেকর্ড থাকবে। কত যাত্রী উঠলো, কত ভাড়া আদায় হলো, কোন রুটে কত চাহিদা, সব ডেটা। এই ডেটা দিয়ে ভবিষ্যতে পুরো পরিবহন ব্যবস্থা আরো দক্ষ করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, এগুলো ইলেকট্রিক, কোনো ডিজেল নয়, কোনো কালো ধোঁয়া নয়, কোনো বিকট শব্দ নয়। নীরবে পরিচ্ছন্নভাবে ঢাকার রাস্তায় গড়িয়ে চলবে এই বাসগুলো। পূর্বাচল, ঝিলমিল আর গাজীপুরে তৈরি হচ্ছে বিশাল ডিপো আর চার্জিং স্টেশন, যেখানে এই বাসগুলো রাতে চার্জ হবে, সকালে রাস্তায় নামবে। কিন্তু দর্শক, এই পুরো প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটা এখনো বলিনি। সেটা হলো এই প্রকল্পের ভূরাজনৈতিক মাত্রা। এই প্রকল্পের খবর পৌঁছানো মাত্র দিল্লিতে নড়াচড়া শুরু হয়ে গেছে। কেন? কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিবহন খাতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিল।
তাদের পরিকল্পনা ছিল ভারতে ব্যবহৃত পুরনো বাতিল হওয়া যানবাহন বাংলাদেশে রপ্তানি করা, নিজেদের দেশে যেগুলো ফিটনেসের অভাবে রাস্তায় চলার অনুমতি পায় না সেগুলো বাংলাদেশে পাঠিয়ে কোটি কোটি টাকা কামানো। এটা শুধু ব্যবসা নয়, এটা ছিল এক ধরনের অর্থনৈতিক আধিপত্য। কিন্তু তারেক রহমান সেই পথে হাঁটেননি। তিনি ভারতের পুরনো গাড়ি নয়, চীনের অত্যাধুনিক ইলেকট্রিক বাস বেছে নিয়েছেন। আর অর্থায়ন এসেছে বিশ্ব ব্যাংক থেকে, অর্থাৎ না ভারতের গাড়ি না ভারতের টাকা। ভারতের এই খাতে কোনো ভূমিকাই নেই। এটা কূটনৈতিক ভাষায় যাকে বলে ডাইভার্সিফিকেশন অফ ডিপেন্ডেন্সি, অর্থাৎ নির্ভরতার বৈচিত্র্যকরণ। একটা দেশের উপর নির্ভরশীল না থেকে একাধিক উৎস থেকে সহায়তা নেওয়া। ভারতের জন্য এটা একটা ধাক্কা, কারণ বাংলাদেশ যদি পরিবহন খাতে চীনের দিকে ঝোঁকে তাহলে ভবিষ্যতে অন্য খাতেও একই ঘটনা ঘটতে পারে। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, একে একে সব খাতে চীনা প্রভাব বাড়তে পারে। আর এখানেই লুকিয়ে আছে আরো বড় একটা সম্ভাবনা। এই প্রকল্পের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন অংশ হলো দেশের ভেতরেই ইভি কারখানা স্থাপনের প্রকল্প। হ্যাঁ, শুধু চীন থেকে বাস আমদানি করাই শেষ কথা নয়। পরিকল্পনা আছে বাংলাদেশের মাটিতেই ইলেকট্রিক যানবাহন তৈরির কারখানা গড়ে তোলার। এটা যদি সত্যিই ঘটে তাহলে কি হবে ভাবুন। হাজার হাজার তরুণের কর্মসংস্থান হবে। ইলেকট্রিক মোটর, ব্যাটারি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, এসবের জন্য নতুন দক্ষ জনশক্তি তৈরি হবে। বাংলাদেশ শুধু ইভির ভোক্তা নয়, উৎপাদকও হয়ে উঠতে পারবে। গার্মেন্টস খাত যেভাবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে জায়গা করে দিয়েছে, ইভি খাতও সেই সম্ভাবনা রাখে। দক্ষিণ এশিয়ায় ইলেকট্রিক যানবাহনের বিশাল বাজার তৈরি হচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল সবাই ইভির দিকে ঝুঁকছে। বাংলাদেশ যদি এখনই সেই খাতে বিনিয়োগ করে তাহলে আগামী দশকে এটা দেশের অন্যতম বড় রপ্তানি খাত হতে পারে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি ধরে রাখা। আজ যে সরকার এই প্রকল্প নিয়েছে, আগামীকাল সরকার বদলালে এই প্রকল্পের কি হবে? বাংলাদেশের ইতিহাসে এমন অনেক প্রকল্প আছে যেগুলো সরকার বদলের সাথে সাথে থেমে গেছে বা পাল্টে গেছে। একটু থামুন এখানে, একটা সংখ্যা আবার মনে করিয়ে দেই। 2019 সালে শুধু বায়ু দূষণের কারণে বাংলাদেশে মারা গেছে 1,59,000 মানুষ। বিশ্ব ব্যাংকের তথ্য এটা। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন। এটা কোনো যুদ্ধে মারা যাওয়া সৈন্যের সংখ্যা নয়, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা নয়। এটা শুধুমাত্র দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে মৃত্যু, নীরব মৃত্যু। কোনো শিরোনাম হয় না, কোনো প্রতিবাদ হয় না। মানুষ ফুসফুসের ক্যান্সারে, হৃদরোগে, শ্বাসকষ্টে ধীরে ধীরে মরে যাচ্ছে। আর আমরা সেটাকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিচ্ছি। ঢাকার বাতাসে বিষাক্ত কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার 20 গুণ বেশি। এর একটা বড় অংশের জন্য দায়ী পুরনো ডিজেল চালিত যানবাহন। 16,000 মৃত্যুফাত যতদিন ঢাকার রাস্তায় ঘুরবে ততদিন প্রতিদিন মানুষ মরবে, নীরবে, চুপচাপ, কোনো শিরোনাম ছাড়া। আপনার কি মনে হয় এই প্রকল্প কি সত্যিই ঢাকাকে বদলে দেবে, নাকি মাফিয়ারা আবারও জিতবে? আপনার উত্তরটা কমেন্টে লিখুন, কারণ এই প্রশ্নের উত্তর ঢাকার 2 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সেই 2 কোটি মানুষের একজন হলেন আপনি নিজে।